পশ্চিম বাংলায় যদি বিজেপিকে কেউ মাটি শক্ত করে দেয় তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা ব্যানার্জি। আজকে পশ্চিম বাংলায় এই তৃণমূলকে বড় করবার জন্য, সরকারে থাকবার জন্য সবচাইতে পরিপূরক শক্তি হিসাবে যদি কেউ সাহায্য করে থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি। আচ্ছা, এই বিজেপি কারা? আমার আগে একজন বলছিলেন যে 34 বছর পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার ছিল, গোটা পশ্চিম বাংলার বিধানসভায় একজন বিজেপির এমএলএ কখনো জিততে পারেনি। পশ্চিম বাংলার 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে একটা আসনে বিজেপি কখনো জিততে পারেনি। 98 সালে একবার দুটো এমপি জিতেছিল, কিন্তু তারপরের নির্বাচনেই আবার তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। 34 বছরে একবার বাই ইলেকশনে অশোকনগরে বিজেপির একটা এমএলএ জিতেছিল, কিন্তু 1 বছর পরের জেনারেল ইলেকশনে সেই বিজেপির প্রার্থী আর জিততে পারেনি। পশ্চিম বাংলায় বিজেপি খাতা খুলতে পারত না লাল ঝান্ডার সময়কালে, আর তৃণমূল কংগ্রেসের এই সময়কালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার বিজেপির সঙ্গে জোট করে নির্বাচন করেছে। শুধু তাই না, দিল্লির নির্বাচন হয়েছে, দিল্লির সরকারের নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচন করেছে। অটল বিহারী বাজপেয়ী বিজেপির নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর তার সরকারের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি বলেছিল 2006 সালে যে বিজেপিকে আমি ফ্রন্টে এনে লড়াই করব। আজকে বিজেপির ভয় দেখাচ্ছে বিজেপি চলে আসবে। পশ্চিম বাংলায় যদি বিজেপিকে কেউ মাটি শক্ত করে দেয় তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা ব্যানার্জি। আজকে পশ্চিম বাংলায় এই তৃণমূলকে বড় করবার জন্য, সরকারে থাকবার জন্য সবচাইতে পরিপূরক শক্তি হিসাবে যদি কেউ সাহায্য করে থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি। যদি তাই না হতো তাহলে আপনারা দেখেছিলেন 2016 সালে 14ই মার্চ যখন নারদে স্টিং অপারেশনে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা হাত পেতে টাকা নিচ্ছে। ফিরাদ হাকিম থেকে শুরু করে এই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে একাধিক নেতারা। তারপরে পার্লামেন্টে একটা কমিটি হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন এলকে আদবানি। একটা সভা কখনো ডাকেনি, আর সেই কেসে একজনেরও জেলে যেতে হয়নি। তৃণমূল যত বড় দুর্নীতি করুক না কেন, তার প্রশ্রয়দাতা হচ্ছে বিজেপি। গত কিছুদিন আগে বিজেপির নেতা অমিত শাহ মিটিং করতে এসেছিলেন, সেখানে বিজেপির কিছু লোক জিজ্ঞাসা করেছিলেন অমিত শাহকে, যেহেতু উনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, জিজ্ঞাসা করেছিলেন যে তৃণমূলের নেতা অভিষেক কবে জেলে যাবে। অমিত শাহ তাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, বসো, পশ্চিম বাংলায় যেদিন বিজেপির সরকার আসবে সেদিন ওদেরকে জেলে পুরে দেওয়া হবে। আসলে পশ্চিম বাংলার মানুষকে এরা বোকা ভাবে। তৃণমূলের যত কেলেঙ্কারি আছে এই বিগত 15 বছরে, বিশেষ করে বিগত 5 বছরে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, রেশন ব্যবস্থা থেকে শুরু করে, জমি কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, মাটি কেলেঙ্কারি থেকে শুরু করে, তৃণমূল আর দুর্নীতি হচ্ছে সমার্থক শব্দ। দুর্নীতিকে বাদ দিয়ে তৃণমূল ভাবা যায় না, আর তৃণমূল মানে হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির দায়ে যতগুলো কেস হয়েছে সব কেসের তদন্ত করেছে কেন্দ্রের সরকারে থাকা বিজেপি দল এবং তাদের অধীনে থাকা সিবিআই এবং ইডি। ভালো করে বুঝবেন, ইডি এবং সিবিআই কারা পরিচালনা করে? ইডি সিবিআই পরিচালনা করে দিল্লির সরকার, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনরা। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইডি এবং সিবিআই যত তদন্ত করেছে আজ পর্যন্ত একজনকে সাজা ঘোষণা করতে পারেনি। আপনারা দেখেছেন হাই স্কুলে 26,000 চাকরি বাতিল হয়েছে, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, শূন্য খাতা, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, শূন্য পেয়ে চাকরি পেয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দুর্নীতি হয়েছে, 26,000 চাকরি বাতিল। কিন্তু ভালো করে বুঝবেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে দুর্নীতি হয়েছে বলে, কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের একজনেরও সাজা ঘোষণা করেনি।
মমতা ব্যানার্জি এবং তৃণমূল এবং বিজেপির সেটিং। আপনারা লক্ষ্য করে থাকবেন, এই কিছুদিন আগে, বেশি দিনের কথা নয়, হঠাৎ করে সকালবেলা ওই যে আইপ্যাকের অফিসে চলে গেল হচ্ছে ইডি। মমতা ব্যানার্জি শুনবার পরে সেখানে চলে গেল। সেখানে চলে যাবার পরে যখন ইডি রেড করছে, তখন আইপ্যাকের দপ্তর তার গোটা বাইরে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিবেষ্টিত, কোনো মানুষ সেখানে ঢুকতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সর্বোচ্চ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে সেই আইপ্যাকের অফিসে ঢুকে গেলেন। কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বাহিনী, তারা কেউ একজনও আটকালেন না। তারপরে যখন অফিসের থেকে বেরিয়ে আসছেন, তখন ফাইল নিয়ে বেরিয়ে আসছেন। মনে আছে আপনাদের, পশ্চিম বাংলার মাটিতে আবার নতুন কথা চালু হলো, ফাইল চোর, গরু চোর, মাটি চোর, রেশন চোর, চাল চোর, এসব তো ছিলই, শিক্ষা চোর। আবার নতুন করে ফাইল চোর কথাটা চালু হলো। মমতা ব্যানার্জি সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে ফাইল কেড়ে নিয়ে বেরিয়ে আসছে। কেন্দ্রীয় বাহিনী চুপচাপ আছে। আচ্ছা বলুন তো, কেন্দ্রীয় বাহিনী যখন রেড করতে যাচ্ছে, বিরাট হচ্ছে ইডি যখন রেড করতে যাচ্ছে, বিরাট কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকে ঢুকে যখন ফাইল নিয়ে বেরিয়ে আসছে, যদি দিল্লির সরকার নরেন্দ্র মোদী, অমিত শাহের সম্মতি না থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভিতর থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসবার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। হ্যাঁ, উনি হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ওখানে গেছেন উনি দলের নেতা হিসাবে, দলের নেত্রী হিসাবে উনি ওখানে গেছেন। একজন দলের নেত্রী কখনো এই কাজ করতে পারে না যদি নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহের সাই না থাকে। আমরা তারপরে দেখলাম কি বড় বড় কথা, যেবারে মমতা ব্যানার্জি জেলে যাবে, কেস হবে, ইডি কেস করবে। হ্যাঁ, কেস করেছে, কিন্তু কোনো কাগজ দাখিল করছে না। আর যেদিন ডেট পড়ছে সেদিন ইডি গিয়ে বলছে আজকে হবে না, ডেটটাকে পিছিয়ে দিন। আর মানুষ অনেকে ভুলেও গেছে, এই ফাইল কেলেঙ্কারির কথা অনেকে হয়তো ভুলেও গেছে। সেটিং হচ্ছে এখানে। পশ্চিম বাংলায় আরজি করে যখন অভয়াকাণ্ড ঘটল, পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বাইরে গোটা পৃথিবীতে যখন আন্দোলনে উদ্বেলিত হলো, পশ্চিম বাংলার মান সম্মান যখন ধুলোয় মিশে গেল, যে একটা সুপার স্পেশাল হসপিটালে যখন একটা ডাক্তার ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হলো, তার অপরাধীদের খুঁজে বার করা যাচ্ছে না। আপনারা দেখেছেন সেই সময়ের আন্দোলনের যে তীব্রতা গোটা পৃথিবী জুড়ে, সেই সময় বিজেপির কোনো ভূমিকা ছিল না, বরং বিজেপির গডফাদার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মোহন ভাগবত, তিনি পরিষ্কার বলে দিলেন যে এই আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমরা একমত। কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, তারা চুপ। গোটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অনেক পুরনো মানুষ আছেন এখানে। নির্বাচন মানে, ভোট মানে গরিব, মেহনতি, শ্রমজীবী, সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। আমাদের মনে আছে, আমরা তখন খুব ছোট, মানুষ খাবার জন্য হাহাকার করত। বামফ্রন্ট সরকার এসে বলেছিল ফুড ফর ওয়ার্ক, খাদ্যের বিনিময়ে কাজ। তারপরে আস্তে আস্তে উন্নতি, ভূমি সংস্কার থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে একের পর এক ধারাবাহিকভাবে উন্নয়ন গোটা পশ্চিম বাংলার মাটিতে ঘটেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আসবার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সময়কালের মধ্যে 2012 সাল 13 সাল থেকে শুরু হলো তৃণমূল কংগ্রেসের যে কীর্তি, সেই কীর্তি প্রকাশিত হওয়া শুরু হলো। সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি আপনাদের জানা আছে, কিন্তু গোটা পশ্চিম বাংলার মাথা হেট করে দিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। গোটা পৃথিবীর মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে পশ্চিম বাংলাকে, পশ্চিম বাংলার মাথাটাকে হেট করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। যখন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার এই খবরগুলো গোটা পৃথিবীর মানুষ দেখে যে পশ্চিম বাংলার সরকারের ক্যাবিনেট মন্ত্রী চাকরি চুরির দায়ে জেলে যাচ্ছে, পশ্চিম বাংলার সরকারের ক্যাবিনেট মন্ত্রী, খাদ্য রেশন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি রেশনের গুডস চুরি করছেন,
জেলে যাচ্ছে। শুধু তাই না, একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ সবাই জেলে যাচ্ছে। আর আপনারা মনে রেখে দেবেন যে তৃণমূল কংগ্রেস এই সময়কালে যে নির্বাচনী সভাগুলো করছেন, সেখানে তারা বেশিরভাগ বলছেন যে বিজেপিকে যদি ঠেকাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। অর্থাৎ মাইনরিটি মুসলমানদের কাছে বলছে যে বিজেপি চলে আসবে, যদি তৃণমূলে ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবে, বিজেপিকে ঠেকাতে হবে।